শুভ সকাল, আমন্ত্রণ জানাচ্ছি নিউজ 24 এর আজকে নিয়মিত আয়োজনে সকালের বাংলাদেশে। আপনাদের সঙ্গে আছি আমি মারুফা রহমান। আজ মঙ্গলবার 19 জ্যৈষ্ঠ 1427 বঙ্গাব্দ, 2রা জুন 2020 খ্রিস্টাব্দ, 9 শাওয়াল 1421 হিজরি। দর্শক, আমরা বরাবরই শুরুতে জানিয়ে দিই যে সংবাদের শিরোনামগুলো কি হয়েছে দৈনিক পত্রিকাগুলো বা অনলাইনগুলোতে। আজকে সংবাদের শিরোনামগুলো কি কি সেগুলো তো আমরা একবার চোখ বুলে নিই যে আজকের দৈনিক পত্রিকাগুলোতে এবং অনলাইনগুলোতে শিরোনামগুলো কি কি হয়েছে। আমাদের আজকে যে শিরোনামগুলো হয়েছে সেই শিরোনামের প্রথমেই রয়েছে যে গণপরিবহনে অরাজকতা, লঞ্চে নেই স্বাস্থ্যবিধির বালাই, ভাড়া বৃদ্ধি সরকারের দারিদ্র্য বান্ধব নীতির পরিপন্থী বলছেন বিশ্লেষকরা। প্রয়োজনের অধিক সংক্রমিত রেড জোনে ফের লকডাউন জারির ঘোষণা, না মানলে কঠোর সিদ্ধান্ত, 25 ভাগ জনবল নিয়ে অফিস চালানোর নির্দেশনা। লিবিয়ায় 26 বাংলাদেশি হত্যার ঘটনায় মানব পাচারকারী চক্রের অন্যতম হোতা হাজি কামাল গ্রেপ্তার, মিলছে গুরুত্বপূর্ণ অনেক তথ্য। যুক্তরাষ্ট্রের কৃষ্ণাঙ্গ হত্যার প্রতিবাদের 6ষ্ঠ দিনের মতো বিক্ষোভ, হোয়াইট হাউসের সামনে সংঘর্ষ, সেনা মোতায়েনের ঘোষণা ট্রাম্পের। করোনা ভাইরাসের আতঙ্ক কাটিয়ে অনুশীলনে ফিরছেন শ্রীলঙ্কার ক্রিকেটাররা, 11 জুন থেকে পুনরায় শুরু হচ্ছে স্প্যানিশ লা লিগা। এখন দেখে দিই আমরা অনলাইন পত্রিকাগুলো কি কি শিরোনাম করেছে। এতক্ষণ আমরা দৈনিক পত্রিকাগুলোর শিরোনাম দেখলাম, এবারে দেখবো অনলাইন পত্রিকাগুলো কি কি শিরোনাম করেছে। বাংলাদেশ প্রতিদিন তারা যেটি শিরোনাম করেছে, মূল চ্যালেঞ্জ বিনিয়োগ কর্মসংস্থান, অর্থাৎ অর্থনীতিতে করোনার যে আঘাত সেই বিষয়টিকে আজকে তারা শিরোনাম হিসেবে তুলে ধরেছেন এবং সেখানে তারা বলছেন যে প্রবৃদ্ধি কমার শঙ্কা, কৃষি শিল্প সহ আর্থিক খাতে পুনরুদ্ধারের জন্য যে কার্যকর উদ্যোগগুলো, সেই কার্যকর উদ্যোগের তাগিদ নিয়ে তারা এই সংবাদটি করেছেন। ডক্টর জাফরুল্লাহ চৌধুরী করোনা আক্রান্ত হয়েছিলেন, তার একটি আপডেট আমরা দেখতে পাচ্ছি যে উন্নতির দিকে জাফরুল্লাহ, এবং সেই সাথে জানেন যে এবারের যে বাজেটটি হবে সেটির অপেক্ষায় এবারের বাজেট হতে হবে বেঁচে থাকার। করোনা নিয়ে নাসিম হাসপাতালে, অর্থাৎ সাবেক স্বাস্থ্যমন্ত্রী, তার একটি আপডেট তারা দিয়েছেন। সংকট থেকে উত্তরণ কিভাবে, অর্থাৎ কোভিড-19 নিয়ে আরেকটি শিরোনাম আমরা দেখতে পাচ্ছি, স্বাস্থ্যবিধিকেও মানছেন না, সেরকম একটি ছবি। এবার আমরা চলে যাচ্ছি দৈনিক কালের কণ্ঠে। দৈনিক কালের কণ্ঠের প্রথম যে শিরোনামটি আমরা দেখছি সেটি হচ্ছে বিনিয়োগ ও কর্মসংস্থান বাড়ানোই বড় চ্যালেঞ্জ। তারপরে আমরা দেখছি উড়োজাহাজের চেয়ে বেশি ভাড়া বাসে, বাস ভাড়া কিন্তু এখন একটি বলা চলে সবচেয়ে বেশি আলোচিত বিষয়, বিশেষ করে ঢাকা শহরে, আবার সারা দেশেও যারা রয়েছেন এই লকডাউনের মধ্যে যারা ছিলেন তাদের কর্মক্ষেত্রে ফেরার ক্ষেত্রেও কিন্তু এটি একটি বড় সমস্যা হয়ে দেখা দিয়েছে। এই বিষয়ে কিন্তু বিএনপিও কালকে একটি আমরা দেখেছি প্রতিক্রিয়া দিয়েছেন এবং এটিকে অমানবিক এবং বাস মালিকদের স্বার্থেই বলেছেন। এবার আমরা চলে যাচ্ছি দৈনিক সমকালে। সেখানে শিরোনাম তারা করেছে 25% জনবলেই কাজ হোক সর্বত্র। এছাড়া আমরা দেখছি 5 পাহাড়ে থাবা, করোনায় আক্রান্ত অর্ধ লাখ ছুঁই ছুঁই। এছাড়া আমরা আরো দেখছি যে রেড গ্রিন ইয়েলো জোনে ভাগ হচ্ছে দেশ, অর্থাৎ এটিও করোনা সংক্রান্ত একটি খবর যে লাল, হলুদ এবং সবুজ এমন 3টি ভাগে ভাগ করবে। যেখানে আক্রান্ত সংখ্যা বেশি সেখানে লাল, যেখানে তার চেয়ে কম হলুদ, এবং যেখানে পরিস্থিতি মোটামুটি স্বাভাবিক সেখানে সবুজ। আমরা এরপরে চলে যাচ্ছি দৈনিক ইত্তেফাক। দৈনিক ইত্তেফাকের প্রথম শিরোনাম আমরা দেখছি, প্রধান শিরোনাম, কয়েক দফায় মানুষ বিক্রি করে পাচারকারী চক্র। পাচার রুটের সবচেয়ে ভয়ঙ্কর অংশ লিবিয়া। এই শিরোনামটি আমরা দেখছি লিবিয়া, যারা আমাদের শ্রমিকরা গিয়েছিলেন এবং সেখানে একটি ঘটনা ঘটেছে ভয়ঙ্কর, সেই
ঘটনার প্রেক্ষিতে সেটিকে তারা শিরোনাম করেছেন। এরপরে আমরা আরেকটি দেখছি লিবিয়া সংক্রান্তই, লিবিয়ায় ২৬ বাংলাদেশি হত্যা, সেই সংক্রান্ত ৪০০ যুবক পাচারের হোতা কামাল গ্রেপ্তার। আর বাস ভাড়া বাড়ানো, বর্ধিত বাস ভাড়া নিয়ে আমরা আরেকটি শিরোনাম এখানে দেখছি যে বর্ধিত ভাড়ায় বাস, স্বাস্থ্যবিধি মানছেন না অনেক চালক ও শ্রমিক এবং অতিরিক্ত যাত্রী পরিবহনের অভিযোগ আছে। এরপরে আমরা দেখছি বাংলার নিউজ, বাংলা নিউজ 24.com, তারা প্রধান শিরোনাম করেছেন মোহাম্মদ নাসিম করোনায় আক্রান্ত, সাবেক স্বাস্থ্যমন্ত্রী এবং আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য 14 দলের মুখপাত্র মোহাম্মদ নাসিমের করোনা পজিটিভ এসেছে। বাংলা ট্রিবিউন তারা যেটি শিরোনাম করেছেন করোনা চিকিৎসায় অ্যান্টিবায়োটিকের ব্যবহার নিয়ে WHO-র হুঁশিয়ারি, রেড, ইয়েলো এবং গ্রিন জোনে ভাগ হচ্ছে পুরো দেশ। করোনায় আক্রান্ত হয়ে আইসিইউতে সাবেক স্বাস্থ্যমন্ত্রী নাসিম। আর সবচেয়ে আলোচিত এখন আন্তর্জাতিক মহলের যে ঘটনা সেটি হচ্ছে শক্ত হাতে বিক্ষোভ দমনের আহ্বান ট্রাম্পের। কৃষ্ণাঙ্গ নাগরিক জর্জ ফ্লয়েড হত্যাকাণ্ডের প্রতিবাদে যে বিক্ষোভ হচ্ছে যুক্তরাষ্ট্রে, সেই বিষয়টিকে শিরোনামে আমরা দেখতে পাচ্ছি। এছাড়া দেখছি করোনা মহামারীর মধ্যে কঙ্গোতে নতুন করে ইবোলার হানা। এরই মধ্যে কিন্তু আবারও এটি একটি খুব খারাপ খবর, ইবোলা আবারও দেখা দিয়েছে। এছাড়াও মোটামুটি আমরা এই পর্যন্ত যা দেখলাম শিরোনামগুলোর মধ্যে করোনা এবং বাসের যে ভাড়া বৃদ্ধি হচ্ছে সেগুলোই কিন্তু বেশি প্রাধান্য পেয়েছে। আমরা ডেইলি স্টারে দেখছি কন্টেইনমেন্ট জোনস প্ল্যান্ড। এছাড়াও আমরা আরও দেখছি বাসেস গেট ব্যাক অন দ্য রোডস, সেই চিত্র আমরা একটি দেখছি যে রাস্তা ভরা গণপরিবহনের একটি ছবি। আনন্দবাজার পত্রিকা তারা এখানে শিরোনাম করেছে বাসে দূরত্ববিধি শিখেই মানতে হলে অফিসেই যেতে পারবো না। একই দৃশ্য আমরা দেখতে পাচ্ছি, বরং সেখানকার দৃশ্য কিন্তু আরও করুন। ট্রেন এবং বাসে সেখানে একই রকম দৃশ্য দেখা যাচ্ছে, একেবারে গায়ে গায়ে লেগে লোকজন, এবং সেখানে স্বাস্থ্যবিধির আসলে কোনো বালাই নেই। তো সব মিলে এই ছিল আজকের শিরোনামগুলো সংবাদপত্র এবং অনলাইন পত্রিকাগুলোর। এবারে আমরা ঘুরে আসতে চাই ইতিহাসের পাতা থেকে, এবং আমরা জানবো যে আজকে ইতিহাসের পাতায় আসলে কি কি ঘটনা ঘটেছিল সেই বিষয়গুলো একবার একটু আমরা দেখে আসতে চাই। 1746 সালে সালে রাশিয়া এবং অস্ট্রিয়ার মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছিল। এরপর 1864 সালে গ্রিক সেনাবাহিনীর করফু দখল হয়েছিল আজকের এই দিনে। 1889 সালে লুই পাস্তুর কর্তৃক প্রথম জলাতঙ্ক রোগের ইনজেকশন প্রদর্শন। 1895 সালে চীনের কাছ থেকে জাপান তাইওয়ানের শাসনভার বুঝে নেয় আজকের দিনে। 1896 সালে আজকের দিনে বিশ্বের প্রথম বেতার যন্ত্র নিবন্ধন করেন মার্কনি। 1920 সালে ইউজিন ও নীল পুলিৎজার পুরস্কারে ভূষিত হন। 1924 সালে আমেরিকায় জন্মগ্রহণকারী ভারতীয়দের আমেরিকান নাগরিকত্ব লাভ করেন। 1941 সালে ইংল্যান্ডে কাপড়ের রেশন প্রথা চালু হয়। 1942 সালে বিখ্যাত জার্মান সেনা কমান্ডার আরভিন রুমেল উত্তর আফ্রিকার ব্রিটিশ সেনাদের উপর বড় ধরনের পাল্টা সামরিক অভিযান শুরু করেন। 1946 সালের এই দিনে ইতালির প্রজাতন্ত্র গঠিত হয়। 1953 সালে ব্রিটেনের রানী দ্বিতীয় এলিজাবেথের অভিষেক হয়। 1956 সালে আজকের এই দিনে যুগোস্লাভ প্রেসিডেন্ট টিটো মস্কো সফর করেন। 1957 সালে মার্কিন টেলিভিশন ক্রুশ্চেভের সাক্ষাৎকার প্রচারিত হয়। 1965 সালে বাংলাদেশে ঘূর্ণিঝড়ে 30,000 লোকের প্রাণহানি হয়। এই ছিল মোটামুটি ইতিহাসের পাতা থেকে আজকে। এবারে ইতিহাস থেকে চোখ ফিরিয়ে আমরা দৃষ্টি রাখতে চাই সংবাদপত্রে। কোন সংবাদগুলো শিরোনাম হচ্ছে সেটি আমরা একটু আগেই দেখেছি, পত্রিকার পাতাতেও কি কি শিরোনাম হচ্ছে সেটিও আমরা দেখেছি। তো সব মিলিয়ে আমরা এই শিরোনামগুলোর প্রেক্ষিতে বিস্তারিত আলোচনা করব বিভিন্ন বিশেষজ্ঞদের সাথে। এবার একটি বিরতি দিচ্ছি এবং বিরতি থেকে এসে আমরা বিস্তারিত আলোচনা করব শিরোনামগুলোর প্রেক্ষিতে।
বিরতির পর আবারও আমন্ত্রণ জানাচ্ছি আজ সকালের বাংলাদেশ দেখবার জন্য। এখন পর্যন্ত আমরা কিন্তু সংবাদপত্রের শিরোনামগুলো জানিয়েছি এবং ইতিহাসের আজকের দিনে কি কি ঘটেছিল সেই বিষয়গুলো বলেছি। তো মূলত আমরা আজকের যে ইস্যুগুলো আমরা দেখছি দৈনিক পত্রিকাগুলোতে কিংবা অনলাইনগুলোতে, সেখানে কিন্তু প্রাধান্য পেয়েছে কোভিড-19 এই বিষয়টি, এবং এই বিষয়টিকে ঘিরেই অর্থনৈতিক, রাজনৈতিক এবং আন্তর্জাতিক মহলেও কিন্তু বিভিন্ন ধরনের ঘটনা ঘটছে এবং সেগুলোই কিন্তু শিরোনামে এসেছে বিভিন্নভাবে। সেই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব। তবে যেহেতু এটি মূলত প্রধানত একটি স্বাস্থ্যগত বিষয় এবং এই সম্পর্কে জানার আরও অনেকের আছে। নতুন নতুন তথ্য আসলে প্রতিদিনই আসলে আমরা জানছি যে কিভাবে এই করোনার সংকট থেকে আমরা আসলে নিজেকে নিরাপদে রাখবো কিংবা আসলে কি প্রস্তুতি নিব, কি স্বাস্থ্যবিধি মেনে চলবো, নতুন কি যুক্ত হলো, এই বিস্তর বিষয় জানবার জন্য আমরা আসলে এখন কথা বলবো ডায়াবেটিক বিশেষজ্ঞ ডক্টর শাহজাদা সেলিমের সঙ্গে। তিনি আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন। ডক্টর শাহজাদা সেলিম, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। এবং শুরুতেই জানতে চাই, যারা ডায়াবেটিক রোগী আছে বিশেষ করে, তারা কিন্তু এই সময়ে খানিকটা অন্যদের চেয়ে একটু বেশি আতঙ্কিত বলা চলে, কারণ বলা হচ্ছে যে তারা বেশি ঝুঁকির মধ্যে আছে। এই ঝুঁকিতে আসলে কতখানি এবং তাদের আসলে কি করণীয় এই করোনা থেকে বাঁচবার জন্য? শুভ সকাল এবং সকলকে স্বাগত জানাচ্ছি। সারা পৃথিবীতে প্রায় প্রতিটি দেশ আক্রান্ত, এক এক দেশে এক এক হারে মানুষ আক্রান্ত হচ্ছেন, খারাপ হয়ে যাচ্ছে অবস্থা এবং মৃত্যুবরণ করছেন। একরকম নয়, বিভিন্ন রকম সেটা কিন্তু কিন্তু সারা পৃথিবীতে এটা কিন্তু একরকম যে যাদের ডায়াবেটিস আছে তাদের আক্রান্ত হওয়ার ঝুঁকি অন্যদের তুলনায় অনেক বেশি। এটা যেমন একটি বড় গুরুত্বপূর্ণ তথ্য। কিন্তু আমরা যেটা নিয়ে বেশি ভাবছি, কারণ এই কোভিড-19 যে সার্স করোনা ভাইরাস 2 দিয়ে যে রোগটি হচ্ছে, সেটি হয়ে যাওয়ার পরে যাদের খারাপ হয়ে যাচ্ছে, যাদের মৃত্যুবরণ করতে হচ্ছে, তাদের আসলে অনেক ক্ষেত্রে চিকিৎসা করে কোনো লাভ করা যাচ্ছে না। যাদের ভালো হয়ে যাচ্ছে তাদের অটোমেটিক ভালো হয়ে যাচ্ছে। তাহলে এই যে খারাপ হয়ে যাচ্ছে, যাদেরকে কোনোভাবে ঠেকানো যাচ্ছে না মৃত্যু, তাদের মধ্যে সবচেয়ে বড় গ্রুপটি হলো ডায়াবেটিস আলারা। আবার এই ডায়াবেটিস আলাদের মধ্যে যাদের ডায়াবেটিসের নিয়ন্ত্রণ ভালো, তাদের অবস্থা কিন্তু কিছুটা ভালো। যাদের ডায়াবেটিস ওই সময় যখন আক্রান্ত হচ্ছেন তখন ডায়াবেটিসের নিয়ন্ত্রণ ভালো নয়, মানে রক্তের গ্লুকোজ অনেক বেশি থাকছে, তাদের অবস্থা কিন্তু খারাপ। একই সাথে ডায়াবেটিস আছে, উচ্চ রক্তচাপ আছে, কিডনির অবস্থা ভালো নয়, যাদের হার্ট ফেলিয়ার আছে, বিভিন্ন রকম অন্য বড় ধরনের ওষুধ খেতে হয়, অথবা ক্যান্সার ছিল ওষুধ খেতে হচ্ছে, এই রোগীগুলোর অবস্থাও কিন্তু খারাপ হয়ে যাচ্ছে, যে কোনোভাবে এদেরকে উন্নতির দিকে নিয়ে যাওয়া যাচ্ছে না এখন পর্যন্ত। যেহেতু কোভিড-19 এর সরাসরি কোনো চিকিৎসা নেই আমাদের কাছে, তাহলে যে রোগীরা ভালো হয়ে যাচ্ছেন তারা কিন্তু নিজের দৈহিক কাঠামোর কারণেই, প্রধানত রোগ প্রতিরোধ ক্ষমতার কারণে হয়ে যাচ্ছেন। এটি হওয়ার কারণে যেটা হচ্ছে যে ডায়াবেটিস হলো এমন একটি রোগ যেটা মানুষের রোগ প্রতিরোধ ক্ষমতাকে বিপর্যস্ত করে ফেলে, এবং রক্তের গ্লুকোজ যত বেশি, এইটা সরাসরি তত খারাপ। তাহলে ডায়াবেটিস রোগীদেরকে অবশ্যই সতর্ক হতে হবে। এবং যদি দু একটা হিসাব দেখি, যেমন চীন থেকে যে হিসাবটা পাওয়া গিয়েছে, সেখানে মোট জনসংখ্যার যারা ডায়াবেটিস নিয়ন্ত্রণ আছেন তাদের থেকে তুলনায় যারা আক্রান্ত হয়েছেন, সেখানে কিন্তু ডায়াবেটিস আলার সংখ্যা প্রায় 1.5 গুণ ছিল। কিন্তু যাদের মৃত্যুবরণ করতে হয়েছে, সেখানে কিন্তু নন ডায়াবেটিস আর ডায়াবেটিস তুলনা করলে ডায়াবেটিস কিন্তু 3 গুণ বেশি হারে ডায়াবেটিসের রোগীর সংখ্যা মারা গিয়েছেন। বাংলাদেশে আমরা এখনো সঠিক কোনো তথ্য পাইনি, কিন্তু অধিকাংশ রোগী হয়তো ডায়াবেটিস আলা যারা মৃত্যুবরণ করেছেন সেটি হবে। তাহলে ওই আতঙ্কিত না হয়ে, মানে ঘটনাটাকে গুরুত্ব না দিয়ে কোনো উপায় নেই, আমাদের বেশিভাবে সতর্ক হতে হবে। আর সতর্কতা মানে কি? সতর্কতা মানে নিজেকে সংক্রমিত হওয়ার হাত থেকে রক্ষা করার জন্য চেষ্টা করতে হবে। এই চেষ্টার মধ্যে সবচেয়ে বড় কার্যকরী চেষ্টা হলো এখন পর্যন্ত সারা পৃথিবীতে, বরং এটাকে এই কোভিড-19 এর একমাত্র চিকিৎসা বলা যায়, সেটা হলো নিজেকে নিজের ঘরের মধ্যে এমন ভাবে, বা যেখানে থাকি সেখানে এমন ভাবে থাকতে হবে যাতে জীবাণুর সংস্পর্শ আমার না হয়। এজন্য কিন্তু লকডাউন যে ধারণাটা সারা পৃথিবীতে করা হয়েছে, এবং এটা কিন্তু এখন পর্যন্ত একদম প্রমাণিত যে লকডাউনই পারে একজন মানুষকে রক্ষা করতে। এখন বাংলাদেশে যেহেতু লকডাউন নেই, আমাকে ব্যক্তিগতভাবে সেটা করতে হবে। তাহলে যার যার প্রয়োজন, খুব বেশি প্রয়োজন না হলে ঘর থেকে বাইরে যাবেন না। আর বাসায় যদি 5 জন মানুষ থাকে, তাহলে যদি প্রয়োজন হয় তাহলে ডায়াবেটিসের রোগী সব শেষে যাবে, বাকিরা আগে বাইরে যেতে হলে আগে যাবে। তৃতীয় হলো ব্যক্তিগত যে পরিচর্যাটা, বাইরে গেলে কারোর সাথে 3 ফুটের মধ্যে সংস্পর্শে আসবেন না।
এবং 3 ফুটের মধ্যে একটা কথা আমরা অনেক সময় বলছি না, সেটা হলো 3 ফুটের বাইরে থেকে যে আপনি কথাবার্তা বলবেন সেটিও কিন্তু সর্বোচ্চ 15 মিনিট যাবত হতে পারে। আর একটা জিনিস কোনোভাবে বিঘ্ন ঘটানো যাবে না যে বাইরে গেলে একজন মানুষ এখন যেভাবে আমরা বাংলাদেশে আছি কোনোভাবেই মাস্ক পরিহিত নয় এমন অবস্থায় যেতে পারবেন না। দুজনকে মাস্ক পরতে হবে, যে যাদের সাথে কনভারসেশন হবে দুজনকেই পরতে হবে। কারণ যদি একজন সংক্রমিত থাকেন তার মাস্ক পরাটা বেশি জরুরি, বাকি আশেপাশের মানুষকে জীবাণু ছড়াবেন না সেটা বন্ধ করতে চাইলে। আবার যারা সংক্রমিত নন তারা মাস্ক পরে তারাও নিজেকে রক্ষা করতে পারবে। আর ব্যক্তিগত পরিচর্যার মধ্যে আরেকটা হলো হাত ধোয়া, কাপড় কাচা সাবান সবচেয়ে ভালো, গোসল করার সাবানও হতে পারে, কিন্তু 20 সেকেন্ডের বেশি সময় যাবত ধুতে হবে। হ্যান্ড স্যানিটাইজার নামে যেগুলো আমরা বাজারে পাই সেগুলোও কিন্তু কার্যকরী, সেগুলো যদি কারো কাছে থাকে বাইরে গেলে আপনি 1-1.5 ঘন্টা পর পরে এটা ব্যবহার করতে পারেন। কিন্তু মনে রাখতে হবে যদি কোনো নতুন জিনিস আপনি ধরেন, হাতে নেন বা আপনি অন্য কাগজ দিলেন বা অন্য কেউ আপনাকে দিল, তারপরে অবশ্যই হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করবেন, হাত ধুবেন এবং হাঁচি কাশিটা যতটা সম্ভব বর্জন করতে হবে। ব্যক্তিগত যে বা বদ অভ্যাস থাকে যেমন চোখ খসলানো, নাক খসলানো, এগুলা টোটালি বন্ধ রাখতে হবে। তাহলে সেলিম ভাই, এগুলা আমার করলে একটা আমরা বিষয় কি জানার করবো? ছিল যে গর্ভকালীন ডায়াবেটিস যাদের হয় তারা আসলে এখন কি ধরনের নিয়ম নীতি মানবে? আপনারা সাধারণত যারা ডায়াবেটিস রোগী তাদেরকে হাঁটার পরামর্শ দেন, অনেকে তো এখন বের হতে পারছে না, বেশিরভাগ লোকজন এই লকডাউনে বেরও হতে পারেনি দীর্ঘদিন, তাদের জন্য আসলে কি পরামর্শ, যে হাঁটার বিকল্প আসলে কি? দুই ভাগ করি। গর্ভকালীন ডায়াবেটিসের ক্ষেত্রে যেমন বাংলাদেশ সরকার কিন্তু যে নির্দেশনা দিয়েছে অফিস শুরু করার, সেখানে কিন্তু বলেছে যারা গর্ভধারণ করেছেন এবং বয়স্ক লোকদেরকে অফিসে যেতে হবে না। তাহলে এটা কিন্তু বাকি যে বৈজ্ঞানিক তথ্যের একটা প্রশাসনিক আপনি ট্রান্সফরমেশন ধরতে পারে। তাহলে গর্ভবতীদেরকে অনেক বেশি সতর্ক হতে হবে, কারণ এরা কিন্তু বাকিদের তুলনায় ঝুঁকিটা যেমন ডায়াবেটিস আলাদের অবশ্যই আছে, কিন্তু একই সাথে এই ক্ষেত্রে ওনাদের কিন্তু ডায়াবেটিসের চিকিৎসাটা আগেদের মতো হয় না, কারণ আগে ওনার ডায়াবেটিস ছিল না, নতুন ভাবে সবকিছু করছেন। তাহলে ওনাকে আর বেশি সতর্ক হতে হবে এই কারণে, কারণ আক্রান্ত হলে উনি যেমন ঝুঁকিতে আছেন বাচ্চাও ঝুঁকিতে আছে। এই জন্য ওনাদেরকে বেশি সতর্ক হতে হবে। আর শারীরিক পরিশ্রমের ক্ষেত্রে যেটা বলি, ডায়াবেটিসের রোগী প্রতিদিনই কোনো না কোনো নির্দিষ্ট ফরম্যাটের মধ্যে ওনাকে শারীরিক শ্রমের আওতায় থাকতে হবে। সেটা গর্ভবতীদেরও থাকতে হবে, বাকিদেরকেও থাকতে হবে। এখন বাকিদেরকে যখন এই প্যান্ডেমিক সিচুয়েশন ছিল না তখন আমরা বাইরে গিয়ে 30 মিনিট হাঁটাটাকে সবচেয়ে আদর্শ বলতাম। এখন যেটা সমস্যা হয়েছে, এখন যদিও গত 2 দিন থেকে সবাই যাচ্ছে, কিন্তু তবুও আমরা ডায়াবেটিস রোগীদেরকে একটু আগে বললাম যে যদি প্রয়োজন না হয় অথবা খুব বেশি জরুরি প্রয়োজন না হলে ঘরেই থাকবেন। সেক্ষেত্রে বিকল্প হতে পারে উনি এটাকে 3 ভাগ করে ফেলেন, সকালের নাস্তা, দুপুরের খাবার, রাতের খাবার 1.5 ঘন্টা পরে 15 মিনিট করে হাঁটবেন। আর যাদের ওজন কমাতে হবে সেক্ষেত্রে হাঁটার পরিমাণ বাড়বে, কতটুকু ওজন কমাতে হবে সেটা তার সাথে তাল মেলাতে হবে। যেমন কারো 20 থেকে 25 মিনিট হতে পারে, কারো আধা ঘন্টা হতে পারে। আর গর্ভকালীন ডায়াবেটিসের ক্ষেত্রে এটাও কিন্তু বাংলাদেশের মানুষ অনেকের ধারণাই নেই। গর্ভকালীন ডায়াবেটিসের ক্ষেত্রে শারীরিক শ্রম খুব বেশি প্রয়োজন। শুধুমাত্র যদি কোনো ঝুঁকিপূর্ণ গর্ভধারণ থাকে যে ক্ষেত্রে একদম কমপ্লিট বেড রেস্ট নিতে হবে এরকম সিচুয়েশন থাকে, ওরা শুধু হাঁটবে না, বাকিরা কিন্তু সবাই হাঁটবে। বাকিদের জন্য একটু আগে যে পদ্ধতি বললাম সেটাই সবচেয়ে ভালো, কিন্তু সেটা হতে পারে যে উনি খাবার 1.5 ঘন্টা পরে 10 মিনিট করে দিনে 3 বার হাঁটবে। আর সাধারণ কাজকর্ম যেগুলো সেগুলো করবেন, কিন্তু যেগুলোতে ওনার ঝুঁকি আছে, যেমন ধরেন বাথরুমে গেলে পিছলে যাওয়ার সম্ভাবনা আছে, তাহলে পিছলে যাবেন না এমন একটা পরিবেশ তৈরি করতে হবে। বসা থেকে শুরু করে আস্তে আস্তে প্রেগনেন্সি যত আগাবে কোমর ব্যথা যত বেশি হতে থাকে, তাহলে সোফাতে বসলে, একটু নিচু জায়গায় বসলে ওনার সমস্যা হতে পারে, সেগুলো উনি খেয়াল রাখবেন। কিন্তু শারীরিক শ্রম কিন্তু সবারই লাগবে। এবং এই ক্ষেত্রে একটু আগে যেটা বললাম যে ইমিউনিটি যাদের ভালো, রোগ প্রতিরোধ ক্ষমতা ভালো, তাদের যেমন ঝুঁকি কমবে, সেক্ষেত্রে কিন্তু ডায়াবেটিস ইমিউনিটি কমাবে। তাহলে এইগুলো শারীরিক সমস্যার সাথে আমার খাবারগুলো সমন্বয় করতে হবে। মজার ব্যাপার হলো যে খাবারগুলো ইমিউনিটি বাড়াতে পারে সেগুলো কিন্তু সাধারণত রক্তের গ্লুকোজ বাড়ায় না। যেমন ধরেন সবচেয়ে সহজ সরল হতে পারে যে আমরা খাবার সময় যে লেবু খাই, এটা যারা নিয়মিত খাবেন তাদের ক্ষেত্রে সুবিধা হবে। আবার কমলা, মালটা এগুলো হতে পারে। কারো কারো যদি এই আমরা বিদেশি অন্যান্য খাবারগুলো কম টক জাতীয় খাবারগুলো খেতে পারি সেগুলো হবে। কিন্তু একটা জিনিস মনে রাখতে হবে, কামরাঙা কিন্তু এখানে যোগ হবে না, এখানে কিন্তু তেঁতুল যোগ হবে না। আবার জাম্বুরা, মালটা, আমলকি এগুলা খুব ভালো হতে পারে। আর খাবারের মধ্যে কাঁচা মরিচেও কিন্তু আমরা কিছুটা পেতে পারি।
তাহলে আমি অনুরোধ করব সকলকে এই সময়টাতে, যেহেতু তীব্র ঝুঁকিতে আমরা আছি, ডায়াবেটিসের রোগীদের ঝুঁকি আরো বেশি আছে, সেই ক্ষেত্রে প্রতিদিনের খাবারে এই উপাদানগুলোর যে কোনো একটা যদি যুক্ত করতে পারেন, তাহলে আপনার ইমিউনিটি বা রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি হবে, যেটা আপনার এই করোনা থেকে রক্ষা করতে পারে। আক্রান্ত হলে সেখান থেকেও আপনার দ্রুত ভালো হয়ে যাওয়ার সম্ভাবনা তৈরি করতে পারে। সাধারণ যারা রয়েছেন ডায়াবেটিক পেশেন্টের বাইরে, তাদের জন্য আপনার কি পরামর্শ, শাহজাদা সেলিম? সকলের জন্য কিন্তু পরামর্শ একই রকম। এখন পর্যন্ত যেহেতু কোনো চিকিৎসা নেই আমাদের হাতে, তাহলে চিকিৎসা হিসেবে একটাকে গ্রহণ করতে হবে, যে আমি জীবাণু দ্বারা আক্রান্ত না হওয়ার জন্য সর্বোচ্চ চেষ্টা করব। কিন্তু আমরা কিন্তু দুর্ভাগ্যজনক ভাবে বাংলাদেশে এখানে মানুষের আগ্রহের ঘাটতি দেখতে পাচ্ছি। সকল স্তর থেকে যে ঘাটতিটা রয়ে গেছে। এখন কোনোভাবে আমি যদি আক্রান্ত হয়ে যাই, পরীক্ষা করতে গেলেই অনেক ঝামেলায় পড়ে যাচ্ছি আমরা। হাসপাতালে এখন আর নতুন করে রোগী নেওয়ার মতো অবস্থা নেই। আবার যাদের খারাপ হয়ে যাচ্ছে, আইসিইউ সংকুলন হচ্ছে না, হাই ফ্লো অক্সিজেন লাগবে, সেটারও অনেক জায়গায় ব্যবস্থা নেই। এবং সেক্ষেত্রে সকল ক্ষেত্রেই কিন্তু যখন খারাপ হতে থাকবে, আমাদের কিন্তু খালি তাকিয়ে তাকিয়ে দেখতে হবে। সুতরাং রোগ যাতে না হয় সেটাই করতে হবে। আবার বলছি, এটাই একমাত্র চিকিৎসা। সেজন্য সর্বোচ্চ ব্যবস্থা করবেন। যদি অতি প্রয়োজন না হয়, ঘর থেকে বাইরে যাবেন না। ঘরের মধ্যে থাকলেও ব্যক্তিগত শারীরিক পরিচর্যাটুকু অবশ্যই মেনে চলবেন। সামাজিক দূরত্ব আর ব্যক্তিগত দূরত্ব দুটোই মানতে হবে। সামাজিক দূরত্ব মানে আপনি যেখানে মানুষের সমাগম হচ্ছে সেগুলো বর্জন করবেন। অহেতুক বাজারে যাওয়ার দরকার নাই, যে আপনি বাজারে 10-12 জায়গায় যদি একবারে গিয়ে সেটা সেরে ফেলতে পারেন, এমন একটা পরিকল্পনায় থাকতে হবে। যখন কারোর সাথে কোনো কারণে দেখা সাক্ষাৎ করতে হচ্ছে, যদি আপনার মনে হয় যে 15 মিনিটের বেশি সময় যাবত আপনার ওনার সাথে কথা বলতে হবে, তাহলে 6 ফুটের বেশি দূরত্ব বজায় রাখতে হবে। হাঁচি কাশি দেওয়ার সময় ব্যক্তিগত পরিচর্যার ক্ষেত্রে যেটা বলা হয়েছে, বিশ্ব স্বাস্থ্য সংস্থা প্রথমে বলেছে, বাংলাদেশের স্বাস্থ্য অধিদপ্তর সেটাই বলেছে, যে আপনি যতটা সম্ভব হাঁচি কাশি বর্জন করুন। যদি দিতেই হয়, তাহলে নিজের কনুইয়ের মাঝখানে নাক বা মুখ নিয়ে সেটা দিবেন, যাতে, কারণ এই সময় যে বাতাসের বেগ হয় সেটা কিন্তু 18 মিটার পর্যন্ত ছড়াতে পারে। তাহলে যখন আমরা কথা বলি সেটা কিন্তু 3 ফুটের কমই থাকে। এই জন্য এটাকে এইসব কিন্তু খেয়াল রাখতেই হবে আমাদের। আর বাইরের জিনিস যখন বাইরে ঘরে আসবে, সেক্ষেত্রে সতর্ক থাকতে হবে যে সেটা কিভাবে এলো। সেক্ষেত্রে সতর্ক হয়ে আমাদের কিন্তু যদি আমরা লক্ষ্য করি যে যতটা সম্ভব জীবাণুর হাত থেকে রক্ষা করা যায়, তাহলে নিস্তার পাওয়ার কিছুটা সম্ভাবনা থাকবে। শাহজাদা সেলিম ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় আমরা জানতে পারলাম। বিশেষ করে যাদের ডায়াবেটিক, তারা কিন্তু আপনার কাছ থেকে একেবারে অথেন্টিক বিষয়গুলো জানতে পারলো। ধন্যবাদ আপনাকে। দর্শক, আমরা এবারে চলে যাচ্ছি কবি জহির রায়হান জুয়েলের কাছে। শিল্পাঙ্গনের যারা রয়েছেন, যারা সাহিত্যের চর্চা করেন, কবিতা, গান এগুলোর চর্চা করেন, তারা কিন্তু এই করোনা পরিস্থিতির মধ্যেও, লকডাউনের মধ্যেও কিন্তু থেমে নেই। তারা কিন্তু তাদের সামাজিক যোগাযোগ মাধ্যমের কিন্তু তাদের যেই প্রতিভা, সেটি কিন্তু প্রকাশ করছেন এবং বেশ এটি কিন্তু সাড়া ফেলছে। আমরা দেখেছি জহির রায়হান জুয়েল, তিনি করোনার এই যে লকডাউন, তার মধ্যে তারা তিনজন তিন জায়গা থেকে কিন্তু একটি কবিতা প্রকাশ করেছিল। সমসাময়িক ইস্যুতে তারা কবিতা লিখেছে এবং সেই কবিতাটি পাঠ করেছে এবং সেই কবিতাটি সুন্দর একটি প্রোডাকশন তারা সামাজিক যোগাযোগ মাধ্যমে তারা প্রকাশ করেছিল, বাঙ্গি ফাটা কপাল, এবং এটি অনেক শেয়ার হয়েছে এবং অনেক সাড়া পেয়েছে। এমনি কিন্তু এই করোনাকালীন যেই সমস্ত ঘটনা ঘটছে সামাজিক যোগাযোগ মাধ্যম, সেগুলোকে কেন্দ্র করে কিন্তু বিভিন্ন ধরনের গান, কবিতা আমরা দেখছি। তো জহির রায়হান জুয়েলের কাছ থেকে আসলে আমরা বিস্তারিত শুনবো যে তারা কিভাবে এই লকডাউনের ভেতরে এই কাজগুলো করছেন, কিভাবে যোগাযোগগুলো করছেন, কিভাবে তাদের এই চর্চাগুলো অব্যাহত রাখছেন। জুয়েল, শুভ সকাল। শুভ সকাল। আপনার যেই কবিতাটি আমরা দেখেছিলাম এর আগে, বাঙ্গি ফাটা কপাল, সেই গল্পটা একটু আপনি যদি দর্শকদেরকে বা আমাদেরকে বলেন যে কিভাবে আপনারা তিনজন তিন জায়গা থেকে আসলে এই প্রোডাকশনটি করেছিলেন। বাঙ্গি ফাটা কপাল মূলত কবিতার উৎপত্তি হয়েছিল এই এপ্রিল মাসের 4 তারিখে, বা যেদিন গার্মেন্টস খুলে দেওয়ার একটা সিদ্ধান্ত হলো, গার্মেন্টস খুলে দেওয়ার, এবং হচ্ছে যে সকালে সামাজিক মাধ্যমে দেখতে পেলাম যে ময়মনসিংহ থেকে মানে অসংখ্য মানুষ হেঁটে হেঁটে ঢাকা আসছে। তো
একটু পরে দেখলাম যে আরো বিভিন্ন জায়গা থেকে মানুষ হেঁটে হেঁটে ঢাকা আসছে। তো তখন মনে হলো যে এই সভ্যতায় এসে মানে এই ১০০-১৫০ মাইল পথ হেঁটে হেঁটে মানুষ ঢাকা আসছে, মানে মানুষের মানে অবস্থা কোন দিকে গেলে, মানুষের উম, কোন বিপর্যয়ে পড়লে হেঁটে হেঁটে মানুষ ঢাকায় আসে, এটা নিয়ে ভাবতে থাকলাম। উম, ভাবতে ভাবতে সন্ধ্যার পরে খবর পেলাম যে আসলে আগামীকালকে যে গার্মেন্টস খোলার কথা ছিল সেটা আর এখন খুলছে না, এটা খুলবে ১১ তারিখে। এবং ঠিক আছে, ১১ তারিখে খুলবে। এবং এর পরে দেখা গেল যে কিছু কিছু বাড়িওয়ালারা মানে এই যারা গার্মেন্টস কর্মী এদেরকে বাসায় ঢুকতে দিচ্ছে না। তখন আমি মানে ব্যাপারটা চিন্তা করলাম যে এই যে যে মানুষের দুর্দশা, এত দূর পথ হেঁটে হেঁটে নানানভাবে যে এলো এবং এখন আবার তাদেরকে বাড়ি ফিরে যেতে হবে, আহ, এই ভাবনা থেকে আসলে মূলত কবিতাটার উৎপত্তি। এবং তখন তো থমথমে অবস্থা, আমরা বের হতে পারছি না কোথাও। আহ, তো এই পর্যায়ে আমরা কিভাবে কাজটা করতে পারি? তো তখন একমাত্র উপায় হচ্ছে মোবাইল, কারণ মোবাইল ছাড়া এটা রেকর্ড করার কোনো উপায় নেই, বাইরে যাওয়া মানা কিংবা যাওয়া ঠিক না। তো মোবাইলে এটা রেকর্ড করা সেটাও একটা সমস্যা। তো আমার যে মিউজিক ডিরেক্টর ছিল আহনাব খান অনিক, সে বলল যে এটাকে রেকর্ড করতে হবে হলো মোবাইলে, এবং সেটা লেপ মুড়ি দিয়ে। কারণ হচ্ছে লেপ মুড়ি দিয়ে করলে এটা শব্দটা আশেপাশের শব্দ আসবে না। তো তখন হচ্ছে প্রচন্ড গরম, এই প্রচন্ড গরমে আমি এই লেপ মুড়ি দিয়ে প্রায় আমার ৬ ঘন্টা লেগে গেল। কারণ হচ্ছে যে এত বড় একটা কবিতা একটানা, এটা তো স্টুডিও হলে কেটে কেটে করা যেত, একটানা মানে কোথাও কোনো ভুল করা যাবে না, এইভাবে করতে গিয়ে আমার ভোর ৫:৩০ বেজে গেল কাজটা কবিতাটা করতে। অনেক বড়। হ্যাঁ, কিন্তু তবুও হচ্ছে আমি শান্তি পেলাম না, শান্তি পেলাম না, কারণ হচ্ছে মোবাইলে তো আসলে ওইভাবে হয় না। তো তারপরেও হচ্ছে যে একটা অতৃপ্তি নিয়ে অনিককে দিলাম। অনিক পরবর্তীতে এটার মিউজিক করে দিল। তারপরে হচ্ছে এটাকে মানে কোথাও যেহেতু এডিটিং এর সুযোগ নেই, ওই বিভিন্ন ভাবে ছবি কালেক্ট করে জাস্ট মানে ইয়েটা কবিতাটা ছাড়ার জন্য আর কি একটা ভিডিও নির্মাণ করে এটাকে আমরা ছেড়ে দিলাম। শফিকুল ইসলাম তুফান নামে একজন আছে, সে এডিট করে দিয়েছিল। এইভাবে আর কি কাজটা হলো। আচ্ছা, আপনি বাঙ্গি ফাটা কপাল নিয়ে যেহেতু এতগুলো আলোচনা হলো, দর্শকের নিশ্চয়ই যারা এখন পর্যন্ত দেখেনি বা শুনেনি তাদের নিশ্চয়ই একটা কৌতূহল জন্মেছে। আপনি যদি ২ লাইন সেখান থেকে শোনান, তারপরে আপনার পছন্দের একটা কবিতা আমরা শুনবো। ২ লাইন, হ্যাঁ, সেটা শোনানো যাবে। বাঙ্গি ফাটা কপালের আমি বিষয়বস্তুটা একটু বলে নিই, যারা জানে না। সেটা হচ্ছে যে এই যে আমাদের যে যাত্রা, অনিশ্চিত যাত্রা, একটা জায়গা থেকে ঢাকা আসা বাধ্যতামূলক, না এলে চাকরি থাকবে না। তো আমাদের এই বাংলাদেশে এরকম অনেক পরিবারই আছে যে এই একটা চাকরির উপরেই তাদের সংসার চলে, তাদের জীবন জীবিকা। এখন এই চাকরি যখন হুমকির মুখে পড়ে যায় তখন আসলে আর কোনো পিছুটান থাকে না। এবং আমি নিজে যখন বাড়িতে যাই বা বাংলাদেশের বিভিন্ন জায়গাতে যাই, আমি আমাদের এই যে যাত্রা ব্যবস্থা, কিভাবে মানুষ যাতায়াত করে, এইগুলো সচক্ষে আমি দেখেছি, আমি নিজেও তো এরকম গিয়েছি যাই। তো সেই সব বিষয়কে কেন্দ্র করে লেখা। একজন বাবা তার মেয়েকে নিয়ে ঢাকায় আসে, এসে যখন জানতে পারে যে অফিস খুলছে না, আবার ফিরে যেতে হবে, এই যে আসা যাওয়ার এই যাত্রাটাই হচ্ছে বাঙ্গি ফাটা কপাল। আমি শুরুর দিকের ২-৪ লাইন শোনাচ্ছি। এই যে স্যারেরা, মেম সাহেবেরা, এই যে কালা কালা কোট পরা ভদ্রলোকেরা, আপনারা কি আমাকে জীবন নিয়ে তামাশা করেন, মস্কারা করেন আমাকে নিয়ে? কি ভাবেন কি আমাকে? আর নিজেকেই বা কি মনে করেন? খালি মায়েরা চাকরি বাঁচানোর জন্য এই ১৫০ মাইল পথ প্রায় আইটে আইটে ঢাকা আইছি। ঠিক তো পারনা মেম সাহেবেরা। এটা আর কি শুরু। এই কবিতা অনেক বড়, এটা বলতে গেলে ওই রকম একটা প্রিপারেশন লাগে, নিশ্চয়ই মানসিকভাবে এটা আমি
নিশ্চয়ই সামাজিক যোগাযোগ মাধ্যমের আপনার এই যে কবিতাটি সেটি দর্শকরা দেখে নেবেন। যেহেতু অনেক বড়, আমাদের হাতে সময়ও কম, আপনি বরং আপনার পছন্দের যে কবিতাটি সেখান থেকে খানিকটা অংশ আমাদেরকে শোনান। হ্যাঁ, আমি একটি কবিতা শোনাবো, সমসাময়িক সময়ের কবিতা, যেটা হচ্ছে যে এ যাত্রায় বেঁচে গেলে আপনি কি করবেন, এরকম একটি চারিদিকে আমরা বিভিন্ন মানুষের কথা শুনছি, বিভিন্ন কবির লেখা দিক দেখেছি, মানে তারই পরিপ্রেক্ষিতে লেখা যে এ যাত্রায় বেঁচে গেলে আসলে আপনারা কি করবেন সেটা নিয়ে আমি সেটা পড়ে শোনাচ্ছি। কবিতার নাম আপনি তাই করবেন যা আগে করতেন। আমি প্রতিদিনই আপনাদের কথা খুবই মনোযোগ দিয়ে শুনছি। জানছি এ যাত্রায় বেঁচে গেলে আপনারা কে কি করবেন। কেউ হরিণের গলায় ফড়িংয়ের মালা পরিয়ে বনে জঙ্গলে ঘুরবেন, কেউ নিজে একবেলা কম খেয়ে অনাহারীর মুখে খাবার তুলে দেবেন, কেউ বাউলের দোতারা তারে তারে সুর হয়ে ছড়িয়ে যাবেন। এ যাত্রায় বেঁচে গেলে আপনারা কত কি যে করবেন। কেউ মায়ের শাড়ির আঁচল হবেন, কেউ অন্যের দুঃখ হবেন, কেউ বা সবুজ পাতার ডালে ডালে পাখিদের দলে মিলিয়ে যাবেন। এ যাত্রায় আপনারা বাঁচবেন কি মরবেন সে যুদ্ধ এখনো ফয়সালা হয়নি। তার আগেই তো আপনারা কৃষকের কচি ধান দুপায়ে মারিয়ে দিচ্ছেন, হাসপাতালের বারান্দায় মাকে ফেলে পালিয়ে যাচ্ছেন, ঝড়ে ভাঙা মানুষের দুঃখ নিয়ে তামাশা করছেন। আপনারা এই যাত্রা এখনো শেষ হয়নি, এখনই তো আপনি দুস্থজনের চালের বস্তা নিজের বস্তায় ঢুকিয়ে দিচ্ছেন। এ যাত্রায় বেঁচে গিয়ে যারা পাখিদের দলে মিশে যেতে চেয়েছিলেন, তারাই তো বেঁচে থেকে আহত পাখিদের রান্না করে খেয়ে ফেলে দিলেন। আমি প্রতিদিনই শুনছি এ যাত্রায় বেঁচে গেলে আপনারা যা যা করবেন, তবে আমি বলছি আপনারা আজ লিখে রাখুন, লিখে রাখুন আপনারা এ যাত্রায় বেঁচে গেলে কে কি করবেন। এ যাত্রায় কোনো কায়দায় যদি আপনারা বেঁচে যান, তাহলে আপনারা আবারও দুর্নীতিবাজ নেতার পেছনে নেড়িকুত্তার মতো ঘুরে বেড়াবেন, আবারও আপনারা চলার পথে যেখানে সেখানে থুতু ফেলবেন, আবারও আপনারা সুযোগ বুঝে বাসের ভাড়া বাড়িয়ে দেবেন, আবারও নির্জন অন্ধকারে আপনারা কিশোরীকে ধর্ষণ করে ঝোপঝাড়ের ভেতর তার লাশ ফেলে রাখবেন, আবারও মাদ্রাসার ভিতর নিষ্পাপ শিশুদের বলাৎকার করবেন, আবারও ঘুষ না পেয়ে নুকজলকের ফাইল আটকে রাখবেন। এ যাত্রায় বেঁচে গেলে আপনারাই আবার শিশুর দুধে ভেজাল দিবেন, লোহার বদলে বাঁশ ঢোকাবেন, ফেরিঘাটের জট পাকাবেন, থুতথুরে বুড়োর থালা মেরে খাবেন, অনাহারী লোকের ভাত কেড়ে খাবেন, বাউলের কুঠিরে আগুন জ্বালাবেন, লুটপাট করে বিদেশ পালাবেন। এই সব কিছুই আপনারা করবেন, আপনারাই যারা এই যাত্রায় বেঁচে গিয়ে একজন দিনমজুর লোককে বুকে জড়িয়ে ধরতে চেয়েছিলেন। জানি আপনারাই বুড়িগঙ্গা নদীতে বর্জ্য ফেলবেন, পাহাড় কেটে কারখানা গড়বেন, বানরের খাবারে বিষ মাখাবেন, মন্দিরে মন্দিরে হামলা করবেন, ধর্ম নিয়ে ব্যবসা করবেন, বিজ্ঞান চিন্তায় চাপাতি চালাবেন, বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে রক্তপাত ঘটাবেন, মানুষ হত্যার মিছিল করবেন। এই সব কিছুই আপনারা করবেন। এ যাত্রায় বেঁচে যাওয়ার এক মুহূর্ত পর থেকেই আপনারা আবার তাই তাই করবেন, যা যা আপনার পূর্বপুরুষেরা করে এসেছে। অসাধারণ, খুবই সময় উপযোগী এবং প্রাসঙ্গিক আপনার অনুভূতি আপনি আপনার কবিতার মধ্য দিয়ে তুলে ধরেছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ জহির রায়হান জুয়েল। আশা করব যে এই কোয়ারেন্টাইন সময়ে আপনারা আরও সুন্দর সুন্দর এ ধরনের কবিতা আমাদেরকে উপহার দিবেন, দর্শককে উপহার দিবেন, এবং সবশেষে সবার উদ্দেশ্যে যদি আপনার কিছু বলার থাকে আপনি সেটি বলতে পারেন জুয়েল। সবশেষে আমার তো যেটা বলার সেটা হচ্ছে যে আমরা যে দুঃসময়ের ভিতর দিয়ে যাচ্ছি, আমি আসলে কোনো কিছুকেই দুঃসময় বলি না। প্রত্যেকটা মুহূর্তে একটা সময়, প্রত্যেক সময় আমাদের ইচ্ছা মতো হয় না, পরিস্থিতি আমরা যেরকম চাই সেরকম হয় না, এটা প্রকৃতির নিয়মেই নানানভাবে ঘটে। মানসিক শক্তি পৃথিবীর বড় শক্তি, এই শক্তি দিয়েই আমাদেরকে সমস্ত পরিস্থিতির মোকাবেলা করতে হবে, এটাই আমার বলা। অসংখ্য ধন্যবাদ। দর্শক, আমাদের সঙ্গে এতক্ষণ যুক্ত ছিলেন জহির রায়হান জুয়েল। তিনি তার স্বরচিত একটি কবিতা শোনালেন সমসাময়িক, এবং এর আগে আমাদের সঙ্গে কথা বলছিলেন ডায়াবেটিক বিশেষজ্ঞ
ডক্টর শাহজাদা সেলিম। আহ, এই পর্যন্ত আমরা খবরের শিরোনামের সাথে যেগুলো প্রাসঙ্গিক সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করছি শাহজাদা সেলিমের সঙ্গে। এবারে আমরা চলে যাব দৈনিক রাশিফলে। কিছু মানুষের রাশিতে বিশ্বাস আছে, আবার কিছু মানুষের বিশ্বাস নেই। তবে যারা ভাগ্যটা আসলে আজকে কেমন বা কেমন যাবে আজকের দিন, এই বিষয় নিয়ে যাদের আগ্রহ, তারা কিন্তু মনোযোগ দিয়ে রাশিফল দেখেন সকালে উঠে পত্রিকার পাতায়, কিংবা যেই মাধ্যমেই হোক সেটি জানার চেষ্টা করেন। আসলে ভবিষ্যৎ, অনেকেই বলেন যে ভবিষ্যৎ সম্পূর্ণ ব্যক্তির নিজের হাতে। আসলে 90 ভাগই তার হাতে, কিন্তু 10 ভাগ নিয়তি। সেই নিয়তিকে নিয়েও কিন্তু মানুষের অনেক কৌতূহল থাকে যে আসলে কি হতে যাচ্ছে, বা আমার নিয়তিতে আজকে কি আছে। আর এখন যেহেতু কোয়ারেন্টাইনে আছে অনেকেই, যদিও সবকিছু খুলে গেছে, তারপরেও কিন্তু অনেকে নিজস্ব নিজ দায়িত্বেই কিন্তু বাসায় আছেন, কিংবা যারা অফিসমুখী তারাও হয়তো দিনটি শুরু করার আগে জানতে চায় যে আজকের দিনটা তার জন্য কতখানি নিরাপদ, কিংবা কি কি বাধা আসতে পারে, বা সৌভাগ্যের দুয়ারে আসলে কি আছে তার জন্য, কি চমক আছে। এই বিষয়গুলো নিয়ে কিন্তু তাদের ভিতরে একটি কৌতূহল থাকে, এবং সেই বিষয়গুলো কিন্তু খোলাসা করে আমাদেরকে নিয়মিতই আমাদের যে আয়োজন সেখানে আজকের রাশিফল তিনি জানান আমাদেরকে ডক্টর কেসি পাল। খুলনা থেকে তিনি যুক্ত হন আমাদের সঙ্গে, এবং কেসি পাল কিন্তু অসম্ভব জনপ্রিয় একজন জ্যোতিষী। তিনি এখন আমাদেরকে জানাবেন আজকের রাশিফল। ধন্যবাদ সকল দর্শকবৃন্দকে। এই দুর্যোগ মুহূর্তেও আমরা আমাদের নিয়মিত অনুষ্ঠান অব্যাহত রাখতে পেরেছি। তো সর্বপ্রথম আসি মেষ রাশি। মেষ রাশির জাতক ব্যক্তিদের আজকের দিনটিতে বিশেষ করে সিজনাল রোগ ব্যাধির সাথে সাথে পুরাতন কনিক ব্যাধি পীড়ার প্রকোপ বৃদ্ধি পাবে। না বুঝে চুক্তি সম্পাদন ও বিনিয়োগ ঘাতক বলে প্রমাণিত হবে। সংকটকালে বন্ধু বান্ধব আত্মীয় পরিজনেরা সাহায্যের হাত বাড়িয়ে ধরবে। আশ্রিত প্রতিপালিত ব্যক্তি ও শ্রমিক কর্মচারীদের প্রতি তীক্ষ্ণ নজর রাখুন। এবার আসি বৃষ রাশি। বৃষ রাশির জাতক ব্যক্তিদের আজকের দিনটিতে বিদ্যা শিক্ষায় বতীদের জন্য সুবর্ণ সুযোগ অপেক্ষা করবে। পিতামাতার কাছ থেকে ভরপুর সাহায্য সহযোগিতা প্রাপ্ত হবেন। কর্ম ও ব্যবসা বাণিজ্যে বড় কোনো অর্ডার হাতে আসায় বস আপনার প্রশংসায় পঞ্চমুখ হয়ে থাকবে। শত্রু ও বিরোধী পক্ষরা লেজ গুটিয়ে নিতে বাধ্য হবে। প্রেম বন্ধুত্ব শুভ। এবার আসি মিথুন রাশি। মিথুন রাশির জাতক ব্যক্তিদের আজকের দিনটিতে বিশেষ করে দাম্পত্য সুখ শান্তি প্রতিষ্ঠা বজায় রাখতে জীবন সাথীর মতামতকে গুরুত্ব দিন। অংশীদারদের সাথে মতানৈক্য দূর হওয়ায় ব্যবসায় যেমন লাভবান হবেন, তেমনি ব্যবসার বহুল প্রচার ও প্রসারের দিকে ধাবিত হবে। তবে অপরিচিত কাউকে আশ্রয় দেওয়া ও আশ্রয় নেওয়া নির্বুদ্ধিতার পরিচয় হবে। প্রেমী যুগলের প্রেমের স্বীকৃতি মিলতে পারে। এবার আসি কর্কট রাশি। কর্কট রাশির জাতক ব্যক্তিদের আজকের দিনটিতে গৃহবাড়িতে কোনো না কোনো মাঙ্গলিক অনুষ্ঠান অনুষ্ঠিত হওয়ায় সাজ সাজ রব করবে। কর্মের সুনাম যশ, কাঙ্ক্ষিত স্বপ্ন পূরণ, এমনকি বাড়তি দায়িত্বভার বর্তাতে পারে। সন্তানদের কেরিয়ার, অধ্যয়ন, স্বাস্থ্য ও বিবাহ সংক্রান্ত আলোচনা ফলপ্রসূ হবে। অধিক লৌকিকতা ক্ষতির কারণ হতে পারে। এবার আসি সিংহ রাশি। সিংহ রাশির জাতক ব্যক্তিদের আজকের দিনটিতে চতুর্দিক থেকে তরতাজা উন্নতি করতে থাকায় মন আনন্দে নাচবে। এমনকি বাণিজ্যিক সফল লাভদায়ক বা ভ্রমণকালীন বন্ধুত্ব সারা জীবনের পাথেয় হবে। শ্রম, মেধা, প্রযুক্তি, কৌশল ও অধ্যবসায়ের বলে সকল প্রতিকূলতা কাটিয়ে উঠতে সক্ষম হবেন। সন্তান সন্ততিদের আচরণ অবশ্য মনোবেদনার কারণ হতে পারে। এবার আসি কন্যা রাশি। হাত বাড়ালেই সফলতা ধরা দেওয়ায় মন বা মনোবল, জনবল, অর্থবলের গ্রাফ চাঙ্গার দিকে ধাবিত হবে। শত্রু ও বিরোধী পক্ষরা আপনার উন্নয়ন ও প্রভাব প্রতিপত্তির বাড়বাড়ন্ত দেখে পিছু হটতে বাধ্য হবে। আজকের দিনে রোপণ করা বৃক্ষ কন্যা রাশির জাতক ব্যক্তিদের জন্য ভবিষ্যতে ফুল ফল ও সংকটকালে ছায়া দিয়ে বাঁচাবে। এবার আসি তুলা রাশি। শুভ অপেক্ষা অশুভ ফলের পাল্লা অধিক ভারী হয়ে থাকবে। বাড়ির ইলেকট্রনিক সামগ্রী, বৈদ্যুতিক মিটার, জলের কল, আসবাবপত্র প্রভৃতি মেরামতে শ্রম অর্থ দুটোই ব্যয় হবে। লটারি, ফাটকা, জুয়া, রেস, শেয়ার, হাউজিং এড়িয়ে চলা সমীচীন হবে। অবশ্য সংকটকালে সহযোগিতার হাত বাড়িয়ে ধরতে পারে। এবার আসি বৃশ্চিক রাশি।
বৃশ্চিক রাশির জাতক ব্যক্তিদের আজকের দিনটিতে বিশেষ করে পাওনা টাকা আদায়, আটকে থাকা বিল পাস, অচল ব্যবসা চাঙ্গা হয়ে উঠবে। বিদেশে অবস্থানরত স্বজনদের স্বদেশ প্রত্যাবর্তনে গোটা পরিবারে খুশির জোয়ার বইবে। গৃহবাড়ি অতিথি সমাগমে মুখর হয়ে থাকবে। লৌকিকতায় যেমন ব্যয় হবে, তেমনি উপহার সামগ্রীও সমান তালে প্রাপ্ত হবে। এবার আসি ধনুরাশি। ধনুরাশির জাতক ব্যক্তিদের আজকের দিনটিতে কর্ম, অর্থ, মোক্ষ, সুনাম, যশ, প্রতিষ্ঠার গ্রাফ চাঙ্গা হয়ে উঠবে। শিক্ষার্থীদের মন ফেসবুক, ইউটিউব, প্রেম প্রসঙ্গ ও অনুচিত কাজবাজের প্রতি আকৃষ্ট হয়ে থাকবে। মামলা মোকদ্দমার রায় পক্ষে আসবে, এমনকি সপরিবারে কাছে পিঠে ভ্রমণ, সেই সঙ্গে কোনো মাঙ্গলিক বা ধর্মীয় অনুষ্ঠানে যোগদান করার সম্ভাবনা রয়েছে। এবার আসি মকর রাশি। মকর রাশির জাতক ব্যক্তিদের আজকের দিনটিতে বিশেষ করে ভাগ্য লক্ষ্মী প্রসন্ন হওয়ায় সফলতা আপনার দ্বারে এসে টোক্কা মারবে। নিত্য নতুন প্ল্যান প্রোগ্রাম বাস্তবায়নের দিকে ধাবিত হবে। গৃহবাড়িতে নতুন আসবাবপত্র, বস্ত্রালংকার ও খেলনা সামগ্রী আসতে পারে। শত্রু ও বিরোধী পক্ষের সকল পরিকল্পনা নস্যাৎ করে আপনি দুর্বার গতিতে এগিয়ে চলবেন। এবার আসি কুম্ভ রাশি। কুম্ভ রাশির জাতক ব্যক্তিদের আজকের দিনটিতে ঘুষ উৎকোচ গ্রহণ, নেশা জাতীয় দ্রব্য সেবন, ক্রয় বিক্রয়, অস্ত্রশস্ত্র বহন সহ সকল প্রকার অনুচিত কাজবাজ থেকে বিরত থাকা সমীচীন হবে। ব্যবসা বাণিজ্যে মজুত মালের দাম বৃদ্ধি পেলেও বিক্রয় করে ঘরে তোলা কঠিন হবে। দীর্ঘদিনে ভাঙ্গা প্রেম ও বন্ধুত্ব জোড়া লাগতে পারে। সন্তানগণ আজ্ঞাবহ হয়ে থাকবে। এবার আসি মীন রাশি। মীন রাশি জাতক ব্যক্তিদের আজকের দিনটিতে জীবন সাথী, শ্বশুরালয় ও মাতুলালয় থেকে ভরপুর সাহায্য সহযোগিতা প্রাপ্ত হবেন। দূর থেকে আসা ডাক বেকারদের কর্মপ্রাপ্তির বাসনা পূরণ করবে। বিদ্যার্থীদের জন্য সুবর্ণ সুযোগ অপেক্ষা করবে। প্রেমী যুগলের জন্য দিনটি স্মরণীয়, বরণীয় ও রেকর্ড সৃষ্টিকারী দিবস হিসেবে গণ্য হবে। আজকের রাশিফল সংক্রান্ত তথ্য এ পর্যন্তই। দীপাল, প্রতিদিনকের মতো আজকেও কিন্তু নিয়মিত জানালেন যারা রাশিতে বিশ্বাস করেন তারা কিন্তু তার দিক নির্দেশনা অনুযায়ী আজকে যাত্রা শুরু করবেন, এবং এরই সাথে শেষ করছি আজ সকালের বাংলাদেশ। শুভ সকাল, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন।